তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস 6-এর 50 নম্বরে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি কোশ্চেন পেপারটা তোমরা পেয়েছো, সেই কোশ্চেন পেপারটাই পুরো সমাধান নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো আজকে আমি তোমাদের বইয়ের কত নম্বর পেজ থেকে এসেছে সেইগুলো দেখিয়ে নির্ভুলভাবে সলভ করিয়ে দেব। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও। এর আগে আমরা ক্লাস 6-এর 50 নম্বরের সমস্ত সাবজেক্টগুলো দিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, সেখানে ক্লিক করেও তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমাদের এই 50 নম্বরের কোশ্চেন পেপারটাই শেষ অ্যাক্টিভিটি টাস্ক। এরপর স্কুলের তরফ থেকে আর কোনো কোশ্চেন পেপার দেওয়া হবে না। তোমাদেরকে এই কোশ্চেন পেপারের ওপরে ভিত্তি করেই সম্ভবত পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করবে, তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। চলো আর কথা নয়, আমরা ভিডিওটা শুরু করে ফেলি। দেখো, 1 নম্বর প্রশ্নতে বলেছে ঠিক উত্তর নির্বাচন করো। 1.1 সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কি? তাহলে সঠিক উত্তরটা কি হবে তোমরা বইতে দেখে নাও। তোমরা তোমাদের বইতে 7 নম্বর পেজে চলে যাবে। দেখো এখানে আন্ডারলাইন করে দিয়েছি, সিনকোনা গাছ থেকে কি পাচ্ছি? কুইনাইন। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? কুইনাইন, খ অপশন। তোমরা কিভাবে উত্তরটা লিখবে দেখে নাও। তোমরা প্রথমে পুরো প্রশ্নটা লিখে দেবে, তারপর ড্যাশ দিয়ে খ অপশনটা লিখে দেবে। চলো এর পরের প্রশ্নটা দেখে নিই। 1.2 বলেছে কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো, এটা তোমরা তোমাদের বিজ্ঞান বইতে 27 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এইখানে রয়েছে ইউরিয়া। এটা কি না এক প্রকার রাসায়নিক সার। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে গেল? অপশন ঘ। কিভাবে লিখবে দেখে নাও। তোমরা পুরো প্রশ্নটা লিখে দেবে, লিখে দেবার পর ড্যাশ দিয়ে ঘ অপশনটা লিখে দেবে। তোমরা কিন্তু পুরো প্রশ্নটা টুকে নিয়ে তারপর ড্যাশ দিয়ে সঠিক উত্তরটা লিখবে, এতে তোমাদের নম্বরটা ভালো আসবে। চলো এর পরের প্রশ্নটা দেখে নিই। 1.3 বলেছে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কি? এটা তোমরা তোমাদের বইতে 50 নম্বর পেজে চলে যাবে। এ দেখো এখানটাতে পরিষ্কার রয়েছে, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হচ্ছে CCl4। এ দেখো উত্তরটা কিভাবে লিখবে দেখো, পুরো প্রশ্নটা আগে লিখে দেবে, তারপর ড্যাশ দিয়ে গ অপশনে CCl4 কথাটা লিখে দেবে। তারপরের প্রশ্নটা চলো দেখে নিই। 1.4 বলেছে হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো, এটা তোমরা তোমাদের বইতে 57 নম্বর পেজে চলে যাবে। এ দেখো হেমাটাইট কিন্তু লোহা ধাতুর আকরিক। তাহলে সঠিক উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। পুরো প্রশ্নটা টুকে দিয়ে তারপর ড্যাশ দিয়ে গ অপশনে লোহা কথাটা লিখে দেবে। তারপরের প্রশ্নটা চলো দেখে নিই। 1.5 আয়তন পরিমাপের একক হলো ড্যাশ। তোমরা তোমাদের বইতে 68 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখানে উল্লেখ রয়েছে ঘন সেন্টিমিটার। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। তোমরা পুরো প্রশ্নটা লিখে দিয়ে ড্যাশ দিয়ে ঘ অপশনে ঘন সেন্টিমিটার কথাটা লিখে দেবে। চলো এবার 1.6 প্রশ্নটা দেখে নেব। অবিশুদ্ধ রক্ত হলো ড্যাশ। অবিশুদ্ধ রক্তটা কি? তোমরা তোমাদের বইতে 107 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখানে অবিশুদ্ধ রক্তর কথা বলা আছে, যেখানে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে আর অক্সিজেন কম থাকে। তাহলে কিভাবে তোমরা লিখবে দেখে নাও। তোমরা প্রশ্নটা টুকে নেবে, তারপর ড্যাশ দিয়ে এই যে খ অপশনে দেখতে পাচ্ছ অক্সিজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, সেটা লিখে দেবে। চলো এবার 1.7 প্রশ্নটা দেখে নিই। যেটি আগ্নেয় শিলা তা হলো, এটা তোমরা তোমাদের জীবন বিজ্ঞান বইতে 55 নম্বর পেজে চলে যাবে। এই দেখো আগ্নেয় শিলার কয়েকটা উদাহরণ রয়েছে, তার মধ্যে কিন্তু দেখো ব্যাসাল্ট, গ্রানাইট আর পিউমাস রয়েছে। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। প্রশ্নটা পুরোটা টুকে দেবে, ড্যাশ দিয়ে গ্রানাইট কথাটা লিখে দেবে। এটা ঘ অপশনে আছে। চলো এবার 1.8 প্রশ্নটা দেখে নেব। দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো ড্যাশ। এটা তোমরা তোমাদের জীবন বিজ্ঞান বইতে 67 নম্বর পেজে চলে যাবে। এই দেখো উপরের দিকে আসো, এই দেখো এখানে কিন্তু সবার ছোট কিন্তু এটা, অর্থাৎ মিলিমিটার। এই দেখো এখানে রয়েছে দিয়ে এটাকে প্রকাশ করা হয় সাংকেতিক চিহ্নে, মিলিমিটার হচ্ছে সব থেকে ছোট। আর এই দিকে যত যাবে এককটা বড় হচ্ছে, তীরচিহ্ন দিয়ে দেখো দেখানোই আছে বড় একক। এই দিকে যতই যাচ্ছ ততই বড়, অর্থাৎ এখানে কিলোমিটারটা বড় এবং সব থেকে ছোট হচ্ছে মিলিমিটার। এই যে বলেছে
ছোট একক, যত এইদিকে যাচ্ছ তত ছোট হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হয়ে গেল? মিলিমিটার। কিভাবে লিখবে দেখে নাও। তোমরা পুরো প্রশ্নটা টুকে নিয়ে ঘ অপশনে মিলিমিটার কথাটা লিখে দেবে। চলো এবার 1.9 প্রশ্নটা দেখে নেব। মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থি দেখা যায় সেটি হলো একটা ড্যাশ। তাহলে তোমরা এটা কোথায় পাবে দেখে নাও। 123 নম্বর পেজে চলে যাবে তোমাদের বইতে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে বুড়ো আঙুলের। এই ধরনের অস্থি সন্ধিকে কি বলে? এই দেখো এখানে উল্লেখ রয়েছে স্যাডেল সন্ধি বলে। তাহলে প্রশ্নটা কিভাবে খাতায় লিখবে দেখো। পুরো কথাটা লিখে দেবে, লিখে দিয়ে ড্যাশ দিয়ে স্যাডেল সন্ধি কথাটা ঘ অপশনে আছে দেখো সেটা লিখে দেবে। চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই। 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 2.1 সাগর কুসুম আর ড্যাশ মাছের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। এটা কোথায় পাবে তোমরা নিজেরাই দেখে নাও। এটা 11 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো সাগর কুসুম আর ক্লাউন মাছের মধ্যে কিন্তু মিথজীবী সম্পর্ক আছে। তাহলে তোমরা কিভাবে খাতায় লিখবে দেখে নাও। তোমরা প্রশ্নটা পুরোটা লিখবে আর ড্যাশের মধ্যে ক্লাউন কথাটা লিখে দেবে। বুঝতে পারলে? চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই। 2.2 কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট করা হলে ছোট টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়টার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় ড্যাশ যায়। এটা তোমরা তোমাদের বিজ্ঞান বইতে 30 নম্বর পেজে চলে যাবে। এই দেখো 30 নম্বর পেজে এখানে রয়েছে ক্ষেত্রফল কি যায়? বেড়ে যায়, অর্থাৎ ক্ষেত্রফলটা কিন্তু বৃদ্ধি পায়। এই দেখো একটা চক রয়েছে, যতই টুকরো করা হচ্ছে যেহেতু এই পাশের ভাঙা অংশটাও ক্ষেত্রফলের মধ্যে যাচ্ছে, তার জন্য যত টুকরো করা হচ্ছে তত কিন্তু ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে। তাহলে তোমরা কিভাবে খাতায় লিখবে দেখে নাও। পুরো প্রশ্নটা টুকে দেবে, তারপর শূন্যস্থানে বেড়ে কথাটা লিখে দেবে, বেড়ে যায়। চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই। 2.3 বলেছে রান্না বসানোর হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহনের ক্ষমতা ড্যাশ। এটা তোমরা তোমাদের বইতে 40 নম্বর পেজেই পেয়ে যাবে। এই দেখো এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে মোমবাতির সামনে একটা চামচ ধরা হয়েছে যেটাতে প্লাস্টিকের হাতল নেই, এই পাশে প্লাস্টিকের হাতল আছে। এই যে হাতলটা দেখতে পাচ্ছ, এই হাতলে কিন্তু ধাতুর থেকে কম তাপ পরিবহন করতে পারে। এর ফলে কিন্তু আমরা হাতলে তাপ অনুভব করতে পারি না। তাহলে কিভাবে লিখবে দেখো খাতায় তোমরা পুরো প্রশ্নটা লিখে দেবে, তারপর শূন্যস্থানে কম কথাটা লিখে দেবে। চলো এবার পরের প্রশ্নটা দেখে নেব। 3 নম্বরে বলেছে সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। তাহলে দেখো 3.1 বলেছে কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়। এটা তোমরা তোমাদের বইতে 86 নম্বর পেজে চলে যাবে। এই দেখো 86 নম্বর পেজে এখানে কি রয়েছে? স্থিতিশক্তির যোগান দেয়, অর্থাৎ স্থিতিশক্তির সৃষ্টি হয়। আর এখানে কি বলেছিল? গতিশক্তি। তাহলে এটা কি? এটা ভুল। কিভাবে তোমরা খাতায় লিখবে? পুরো প্রশ্নটা টুকে দেবে, টোকার পর পাশে ক্রস চিহ্ন দিয়ে দেবে। আমি এখানে সঠিক উত্তরটা লিখিয়ে দিয়েছি, তোমরা এটা লিখতে হবে না, তোমরা শুধু এই সেন্টেন্সটার পাশে ক্রস চিহ্ন দিলেই হবে। 3.2 দেখো কি বলেছে কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায়। এটা কি সঠিক? চলো বই থেকে দেখে নিই। তোমরা তোমাদের বইতে 104 নম্বর পেজে চলে যাবে। এই দেখো 104 নম্বর পেজে এই লাইনটা পড়ে নেবে, তারপরে 105 নম্বর পেজে যাবে। এইখানটায় দেখো চাপ কিন্তু কম হয়, কিন্তু প্রশ্নে কি দেওয়া রয়েছে? প্রশ্নে দেওয়া রয়েছে বেশি হয়, বেড়ে যায়। তাহলে এটা কি? এটা ভুল। তাহলে তোমরা কিভাবে খাতায় লিখবে দেখো। পুরো সেন্টেন্সটা লিখে দিয়ে তার পাশে ক্রস চিহ্ন দিয়ে দেবে। আমি এখানে কারণটা দেখিয়ে দিয়েছি, তোমাদের এটা না দেখালেও হবে। চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই। 3.3 বলেছে লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে। এটা তোমরা তোমাদের জীবনবিজ্ঞান বইতে 120 নম্বর পেজে চলে যাবে। এই দেখো হাড়কে জোড়া দিয়ে রাখে কিন্তু টেন্ডন, আর এখানে কি বলেছে? লিগামেন্ট। তাহলে লিগামেন্ট এটা করে না, এটা করে টেন্ডন, তার জন্য এটা কাটা বা ভুল। তোমরা কিভাবে লিখবে দেখো। পুরো কথাটা লিখে নিয়ে তার পাশে একটা ক্রস চিহ্ন দিয়ে দেবে। আমি এখানে সঠিক উত্তরটা দেখিয়ে দিয়েছি, তোমরা এটা না লিখলেও চলবে। চলো এরপর 4 প্রশ্নটা দেখি, সংক্ষিপ্ত উত্তর দাও। 4.1 বলেছে দেখো এসআই পদ্ধতিতে বলের একক কি? এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। চলো তবু আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা 82 নম্বর পেজে চলে যাবে। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন।
তাহলে খাতায় কিভাবে লিখবে, জাস্ট উত্তরটা এইভাবে লিখে দেবে। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। এরপর দেখো 4.2 এর প্রশ্নে কি বলেছে, জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয়। এটা তোমরা বইতেই পেয়ে যাবে। তোমরা তোমাদের বইতে 102 নম্বর পেজে চলে যাবে। দেখো এইখানে আন্ডারলাইন করে দিয়েছি, এই জায়গাটা একটু পড়ে নেবে। উচ্চতা যত বাড়বে চাপ কিন্তু ততই বাড়বে, আর উচ্চতা যত কমবে চাপ কিন্তু ততই কমবে। তাহলে জলের উচ্চতার সঙ্গে কিন্তু জলের চাপের একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে। তোমরা কিভাবে উত্তরটা লিখবে দেখে নাও। জলের গভীরতার সাথে তরলের চাপের সরল সমানুপাতিক সম্পর্ক, তাই জলের গভীরে গেলে তরলের চাপ বৃদ্ধি পায়। এইটুকু লিখলেই হবে। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। 4.3 বলেছে মানবদেহের কোথায় অচল অস্থি সন্ধি থাকে। দেখে নাও তোমরা বইতে, এই দেখো তোমাদের বইতে তোমরা 121 নম্বর পেজেই পেয়ে যাচ্ছ। এ দেখো অচল অস্থি সন্ধি কোথায় আছে, মাথার খুলির ভেতরে রয়েছে, তাই না। তাহলে তোমরা কিভাবে লিখবে, মানবদেহের মাথার খুলির ভেতরে অচল অস্থি সন্ধি দেখা যায়। দেখে নিলে। চলো এবার পরের কোশ্চেনটা দেখে নিই। 5 নম্বরে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 5.1 বলেছে বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায়, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এটা তোমরা কোথায় পাবে দেখো, তোমরা তোমাদের জীবন বিজ্ঞান বইতে 15 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখানে একটা ছকের মাধ্যমে দেওয়া রয়েছে, এই জায়গাটা একটু তোমরা পড়ে নেবে, তাহলেই নিজেরা বুঝতে পারবে। আমি একটু সাজিয়ে লিখে দিয়েছি, দেখো তোমরা এইভাবে লিখবে। বর্তমানে বিভিন্ন প্রাণীর দেহের অংশ দিয়ে খুব দামি দামি পোশাক তৈরি হয়। সিল্কের উন্নত মানের বস্ত্র, শীতের দিনে ব্যবহার করা গরম পোশাক কিংবা চামড়ার জ্যাকেট বর্তমানে তৈরি হয় বিভিন্ন প্রাণীদেহের অংশ থেকে। নিচের ছকে বিভিন্ন প্রাণীদেহ থেকে জামা কাপড় তৈরির উপাদানের একটি তালিকা দেওয়া হলো। তোমরা এই ছকটা করে নেবে। এই পাশে লিখবে জামা কাপড় তৈরির উপাদান, এই পাশে প্রাণীজ উৎস। তোমাদের বইতে এই ছকটা যেটা রয়েছে এইটাই একটু সাজিয়ে এই ছকটা করা হয়েছে। তারপর তোমরা এখানে লিখবে 1 নম্বর দিয়ে রেশম বা সিল্ক, আর এর পাশে প্রাণীজ উৎস লিখবে রেশম মতের কোকুন বা গুটি। 2 নম্বর পশম বা উল, ভেড়া, ছাগল ও খরগোশের পশম। তারপর 3 নম্বর চামড়া বা লেদার, গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদির চামড়া। আর 4 নম্বর লিখবে লোমযুক্ত দেহত্বক বা ফার, এটা হবে ভেড়া, ছাগল ইত্যাদি লোমযুক্ত দেহত্বক। এরপরে চলো আমরা 5.2 এর প্রশ্নটা দেখে নিই। জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়। এটা তোমরা তোমাদের বিজ্ঞান বইতে 52 নাম্বার পেজে চলে যাবে। 52 নম্বরে দেখো পরিস্রাবণ পদ্ধতিতে এটা হয়। এইখানে দেখো এই জায়গাটা একটু পড়ে নেবে। তারপরে 53 নম্বর পেজেও কিছু ব্যাখ্যা আছে, সেটাও তোমরা পড়ে নিতে পারো, তাহলে উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে লিখে দিয়েছি, দেখো তোমরা এইভাবে লিখে নেবে। জল ও বালির মিশ্রণ থেকে বালিকে পৃথক করার অনেক পদ্ধতি আছে, এগুলি হলো ড্যাশ দেবে। 1 নম্বর দিয়ে লিখবে পরিস্রাবণ পদ্ধতিতে। এই পদ্ধতিতে ফিল্টার কাগজের সাহায্যে জল ও বালির মিশ্রণ থেকে বালিকে পৃথক করা হয়। 2 নম্বর কেলাসন পদ্ধতিতে। এই পদ্ধতিতে জল ও বালির মিশ্রণকে একটা পাত্রে নিয়ে ফোটাতে হয়, এর ফলে জল বাষ্পীভূত হয়ে যায় এবং বালি পড়ে থাকে। 3 নম্বর লিখবে ছাঁকনির সাহায্যে। কাপড় বা ছাঁকনির সাহায্যে জল ও বালির মিশ্রণ থেকে বালিকে পৃথক করা যায়। এটুকু লিখলেই হবে। চলো এবার 5.3 এর প্রশ্নটা দেখে নিই। 0.09 বর্গমিটার ক্ষেত্রফলের 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো। এটা তোমরা তোমাদের বইতে 101 নম্বর পেজে চলে যাবে, দেখবে এই জায়গাটাতে একটা অঙ্ক করে দেওয়া আছে। এখান থেকে তোমরা কনসেপ্ট পেয়ে যাবে, এখান থেকে দেখেই অঙ্কটা করতে হবে। চলো আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। আমরা জানি চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এই দেখো এখানে সূত্রটা দেয়াই আছে, এই যে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তারপরে দেখো কি লিখবে, তারপরে দেখো অঙ্কটাতে এখানে উল্লেখ রয়েছে বল কিন্তু ছিল 90 নিউটন আর ক্ষেত্রফল কিন্তু বলে দিয়েছিল 0.09 বর্গমিটার। তাই বলের জায়গায় 90 নিউটন লিখলাম, তাই বলের পরিবর্তে 90 নিউটন লিখলাম এবং ক্ষেত্রফলের জায়গায় লিখে দিলাম 0.09 বর্গমিটার। তারপরে দেখো এটা দশমিক তুলে ওপরে 100 হলো, এই শূন্য কেটে দিলাম, তারপরে 9 দিয়ে লিখলাম 10, 9 10 90, আর 10 আর 100 গুণ করলে হয় 1000।
1000 নিউটন বাই বর্গমিটার। অতএব নির্ণীয় চাপের পরিমাণ 1000 নিউটন বাই বর্গমিটার। এবার দেখো 5.4 প্রশ্নটা বলেছে রক্তের কাজ কি কি। এটা তোমরা তোমাদের বইতে 111 নম্বর পেজে চলে যাবে। এখানে দেখো রক্তের ইউনিটটা রয়েছে, তোমরা এই জায়গাটা পড়ে নেবে। 112 নম্বর পেজেও আছে ব্যাখ্যা করা, সেখান থেকে পড়ে তোমরা লিখতে পারো, অথবা আমি দেখো লিখে দিয়েছি, তোমরা এটাও লিখতে পারো। রক্তের উল্লেখযোগ্য কাজগুলি হলো 1 নম্বর দেবে শ্বাসবায়ু পরিবহন, দেহের শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করে। 2 নম্বর রোগ প্রতিরোধ, দেহের রোগ প্রতিরোধে সহায়তা করে। 3 নম্বর ভারসাম্য রক্ষা, দেহের অম্ল ও ক্ষারের মধ্যে ভারসাম্য রক্ষা করে। এবার দেখো 4 নম্বর পয়েন্টে কি লিখবে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই 4টে পয়েন্ট লিখলেই হয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। 5.5 বলেছে ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত, চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো। দেখো এটা তোমরা তোমাদের বইতে 101 নম্বর পেজে চলে যাবে। এখানেই উত্তরটা দেওয়া আছে, কিন্তু খুব সংক্ষেপে দেওয়া আছে, এখান থেকে তোমাকে বুঝে নিয়ে বিস্তারিত লিখতে হবে। আমি লিখে দিয়েছি, দেখো তোমরা এইভাবে খাতাতে লিখে নেবে। আমরা জানি চাপ ইকুয়াল টু বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। দেখো এখানে এটাই ছিল, এই যে চাপের সূত্রটা কি ছিল, বল বাই ক্ষেত্রফল, তাই না? তাহলে তোমরা প্রথমে সূত্রটা লিখে নেবে। আমরা জানি চাপ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল, অর্থাৎ চাপ এবং ক্ষেত্রফল পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্কে আবদ্ধ। এর থেকে আমরা বলতে পারি ক্ষেত্রফল বাড়লে চাপ কমে, আবার ক্ষেত্রফল কমলে চাপ বাড়ে। প্যারা চেঞ্জ করে লিখবে। আমরা জানি কোনো ভোঁতা ছুরি কার্যকরী প্রান্তের ক্ষেত্রফল ধারালো ছুরি কার্যকরী প্রান্তের ক্ষেত্রফলের তুলনায় বেশি, তাই ভোঁতা ছুরিতে একই বল প্রয়োগ করলেও তা ধারালো ছুরির তুলনায় কম চাপ সৃষ্টি করে। এই কারণে ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত। দেখে নিলে উত্তরটা কিভাবে লিখতে হবে। চলো এবার 5.6 প্রশ্নটা দেখে নিই। মানবদেহে কিভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায়। এটা তোমরা তোমাদের বইতে 108 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এই জায়গাটা ব্যাখ্যা করা আছে, তোমরা এই প্রশ্নটা একটু পড়ে নেবে, তাহলে খুব ভালো বুঝতে পারবে। আমি লিখে দিয়েছি, দেখো তোমরা এইটুকু লিখলেই হয়ে যাবে। রক্তপূর্ণ অবস্থায় বাম অলিন্দের সংকোচন ঘটলে বাম অলিন্দে থাকা রক্ত প্রথমে দ্বিপত্রক কপাটিকা নামক একমুখী দরজা দিয়ে বাম নিলয়ে প্রবেশ করে, তারপর বাম নিলয় সংকুচিত হলে সেখান থেকে মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এর পরের কোশ্চেনটা চলো দেখে নিই। 5.7 জলে গোলার পরে চিনিকে আর চোখে দেখা যাচ্ছে না, কি পরীক্ষা করলে তুমি বলতে পারবে যে চিনি হারিয়ে যায়নি, ওই দ্রবণেই রয়েছে। তাহলে এটা তোমরা কোথায় পাবে দেখে নাও। তোমরা তোমাদের বইতে 52 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এই জায়গাটাতে একটু পড়ে নেবে, ক্লিয়ার বলে দেওয়া আছে, খুব সুন্দরভাবে ব্যাখ্যাও করে দেওয়া আছে। তোমরা এটা একটু পড়ে নেবে, নিজেরাই বুঝতে পারবে কি হবে উত্তরটা। আমি এখান থেকে সাজিয়ে লিখে দিয়েছি, ওই জায়গায় সাজিয়ে লেখা নেই, তোমরা এইভাবে লিখে দেবে, এটা সব থেকে বেস্ট হবে। নিম্নলিখিত 3টি পরীক্ষার মাধ্যমে বলা যেতে পারে যে চিনি হারিয়ে যায়নি, দ্রবণেই আছে। পরীক্ষাগুলো কি দেখো, 1 নম্বর দিয়ে লিখবে ওজনের মাধ্যমে। জলে গোলার আগে জল ও চিনিকে আলাদা আলাদাভাবে ওজন করতে হবে, তারপর চিনির দ্রবণ তৈরি করে তার মোট ওজন মেপে দেখতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে চিনি ও জলের আলাদা আলাদা ওজনের সমষ্টি করে যে ওজন পাওয়া যাচ্ছিল তা চিনির দ্রবণের ওজনের সঙ্গে সমান। তাই বলা যায় যে দ্রবণে চিনি না দেখা গেলেও তাতে চিনি রয়েছে। 2 নম্বর পরীক্ষাটা কি দেখে নাও, স্বাদ গ্রহণের মাধ্যমে। চিনি খেতে মিষ্টি কিন্তু জল খেতে মিষ্টি নয়, আবার চিনির দ্রবণ মিষ্টি হয়, তাই বোঝা যায় যে চোখে না দেখা গেলেও চিনি দ্রবণেই আছে। 3 নম্বর কেলাসন পদ্ধতিতে চিনির দ্রবণকে একটা পাত্রে নিয়ে ফোটালে দেখা যাবে জল বাষ্প হয়ে উড়ে গেছে এবং চিনির পাত্রে, এই জায়গাটা তোমরা একটু বানানটা ঠিক করে নেবে, কেলাস আকারে পড়ে আছে। এর থেকেও বলা যায় চিনিটি দ্রবণের মধ্যেই ছিল। চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই। 6 নম্বরে কি বলেছে, 3-4টি বাক্যে উত্তর দাও। 6.1 স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। প্রত্যেকটার জন্য 3 মার্কস আছে। তোমরা এটা তোমাদের বিজ্ঞান বইতে 20 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো এখানে উল্লেখ রয়েছে, তোমরা এই জায়গাটা একটু পড়ে নেবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। আমি একটু সাজিয়ে ঘুরিয়ে লিখে দিয়েছি,
তোমরা এইভাবে খাতাতে লিখে নেবে। স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া। এই বক্তব্যটির যথার্থতা রয়েছে, কারণ এই ব্যাকটেরিয়া থেকে মানুষের দেহের বিভিন্ন জীবাণুদের মেরে ফেলার ঔষধ তৈরি হয়। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টিরও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক আর পরজীবীনাশক ওষুধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া এরকমই কয়েকটি ওষুধ, যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে। এর পরের প্রশ্নটা দেখো, 6.2 বলেছে জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে। এই কাজে কোন পদ্ধতিটি পরিস্রাবন না পাতন অনুপযুক্ত এবং কেন? তাহলে প্রশ্নটা আগে ভালোভাবে বুঝে নাও। নুনটাকে জলে গুলে নেওয়া হয়েছে, তারপর সেটা থেকে আবার নুনে ফিরে আসতে হবে। এই কাজে কোনটি অনুপযুক্ত, অর্থাৎ পরিস্রাবন না পাতন, এর মধ্যে কোনটা অনুপযুক্ত? উপযুক্ত বলেনি কিন্তু, তার মানে নুনে ফিরে আসা যাবে না কোন পদ্ধতি অবলম্বন করলে, পরিস্রাবন পদ্ধতি না পাতন পদ্ধতি। এটা তোমরা তোমাদের বইয়ের 53 নম্বর পেজে চলে যাবে, সেখানে দেখবে এইখানটাতে লেখা রয়েছে দুটো পদ্ধতির মধ্যে কোনটাতে আলাদা করা সম্ভব নয়। আর এইখানটাতে দেখবে যে চিনি বা নুনের কণা যদি গুলে নেওয়া হয় সেক্ষেত্রে আরো ছোট হয়ে মিশে যায়, তার জন্য কিন্তু এদেরকে পরিস্রাবন পদ্ধতিতে আলাদা করা যায় না। তাহলে পরিস্রাবন এবং পাতন পদ্ধতি কাকে বলে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, পরিস্রাবন পদ্ধতি হলো একটা ফিল্টার কাগজ যার মধ্যে দিয়ে কঠিন পদার্থ আর তরলটাকে আলাদা করে নেওয়া হয়। কিন্তু নুন জল যদি ফিল্টার কাগজের মধ্যে দিয়ে ছেঁকে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নুনটাকে আলাদা পাওয়া যায় না, কারণ খুব সূক্ষ্ম আকারে থাকে জলের মধ্যে, তখন সেই ফিল্টার কাগজের মধ্যে দিয়ে কিন্তু আলাদা করা যায় না। এই কারণে তখন পাতন পদ্ধতি অবলম্বন করা হয়। পাতন পদ্ধতিটা কি? পাতন পদ্ধতি হলো নুন জলে গুলে যে দ্রবণ পাওয়া যাবে সেটাকে বাষ্পায়ন করে জলটাকে বাষ্প করে নিয়ে তলায় যে কেলাস আকারে নুনটা পড়ে থাকবে সেইভাবে কিন্তু নুনটাকে আলাদা করা যায়। অর্থাৎ পরিস্রাবন কিন্তু এক্ষেত্রে অনুপযুক্ত, পাতনটা উপযুক্ত পদ্ধতি। চলো কিভাবে তোমরা লিখবে দেখো, এখানে অনুপযুক্ত চেয়েছে তাই অনুপযুক্তটাকেই দেখাতে হবে। পাতন পদ্ধতিটা যে উপযুক্ত সেটা কিন্তু লেখা চলবে না। তোমরা কিভাবে লিখবে দেখো, জলে দ্রবীভূত হওয়ার পর নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে পরিস্রাবন পদ্ধতিটি অনুপযুক্ত, কারণ নুন জলে দ্রবীভূত হওয়ার পর নুনের কণাগুলো অতি ক্ষুদ্র হয়ে জলের সঙ্গে মিশে থাকে। এই অবস্থায় তাকে আর ফিল্টার কাগজের মধ্যে দিয়ে আলাদা করা যায় না, কারণ ফিল্টার কাগজের মধ্যে দিয়ে এই কণাগুলি অনায়াসেই প্রবেশ করতে পারে। এই কারণে পরিস্রাবন প্রক্রিয়া এক্ষেত্রে অনুপযুক্ত বলে বিবেচিত হয়। তোমরা এইটুকু লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। এর পরের প্রশ্নটা দেখো, 6.3 কি বলেছে, বল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটা তোমরা তোমাদের বিজ্ঞান বইতে 82 নম্বর পেজে চলে যাবে। এই দেখো, এখান থেকে এখানে রয়েছে বলের সংজ্ঞা, তোমরা এখান থেকে পড়ে লিখে নিতে পারো, অথবা আমি লিখে দিয়েছি দেখো, তোমরা এটাও লিখতে পারো। বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে, এটা সমবেগে গতিশীল বস্তু থেমে যায়, বা তার বেগ বাড়ে বা কমে, বা বেগের দিক পরিবর্তন হয়, অথবা ওই বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলে। প্যারা চেঞ্জ করে লিখবে, যথা একটি রাবার ব্যান্ডকে টেনে প্রসারিত করা, একটি স্পঞ্জকে হাতের মুঠোয় নিয়ে চুপসে নেওয়া, ফুটবলকে পা দিয়ে দূরে সরিয়ে দেওয়া ইত্যাদি সমস্ত কাজেই বল প্রয়োজন। তাই বলা যায় বলের জন্যই বস্তুর সংকোচন, প্রসারণ, গতিশীলতা ইত্যাদি ঘটে থাকে। চলো এবার আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। 6.4 মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে। এটা তোমরা তোমাদের বইতে 115 নম্বর পেজেই পেয়ে যাচ্ছ। এই দেখো, এইখানটাতে রয়েছে, তোমরা এই জায়গাটা একটু পড়ে নেবে, আমি সাজিয়ে লিখে দিয়েছি, দেখো তোমরা এটা লিখে নিতে পারো। মানবদেহে পাঁজরের ফাঁকে থাকে স্পঞ্জর পেশি এবং বুক আর পেটের মাঝখানে থাকে মধ্যচ্ছদা। এগুলির সাহায্যে একবার আমাদের বুকের খাঁচা ফুলিয়ে তোলা হয়, তখন বাতাস ভেতরে ঢোকে, একে বলে প্রশ্বাস। আবার এই পেশিগুলো ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা চুপসে যায়, তখন ভেতরের বাতাস বাইরে বেরিয়ে যায়, একে বলে নিঃশ্বাস।
এইভাবে মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া ঘটে থাকে। চলো এবার পরের প্রশ্নটা দেখে নেব। 6.5 বলেছে সমস্ত জীবস্ব জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি, ব্যাখ্যা করো। এটা তোমরা তোমাদের বিজ্ঞান বইতে 90 নম্বর পেজে চলে যাবে, এই জায়গাটা একটু পড়ে নেবে। এইখানে ইনডিরেক্টলি বলা আছে, তোমরা পড়ে সাজিয়ে লিখতে হবে, সরাসরি উত্তরটা পাবে না। আমি লিখে দিয়েছি, দেখো তোমরা এইভাবে লিখে নিলে খুব ভালো হয়। সমস্ত জীবস্ব জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি, কারণ একটা ড্যাশ দেবে। সূর্য থেকেই সমস্ত জীবকুলের সৃষ্টি হয়েছে। উদ্ভিদ সৌরশক্তিকে কাজে লাগিয়েই খাদ্য উৎপাদন করে, তাই সূর্যের শক্তি না থাকলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি হতো না। ফলে কোটি কোটি বছর ধরে মাটির তলায় জীবদেহাবশেষ চাপা পড়ে যে জীবস্ব জ্বালানি তৈরি হয়, তখন আর তা তৈরি হতো না। প্যারা চেঞ্জ করে লিখবে, আমরা জানি যে ভূমিকম্পের ফলে জীবদেহাবশেষ কোটি কোটি বছর ধরে মাটির গভীরে চাপা পড়ে আছে। ভূগর্ভের তাপে ও চাপে এই দেহাবশেষগুলির রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এগুলো জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়। কিন্তু সূর্যের শক্তি বা সৌরশক্তি না থাকলে পৃথিবীর বুকে জীবকুল সৃষ্টি হতো না। তাই বলা যায় সৌরশক্তির অভাবে পৃথিবীতে জীবের অস্তিত্ব না থাকলে কোনো প্রকার জীবস্ব জ্বালানির তৈরি হতো না। এই কারণেই বলা হয় সমস্ত জীবস্ব জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি। এবার দেখো লাস্ট প্রশ্ন 6.6। তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট। তোমার ওই বন্ধুর দেহবর সূচক নির্ণয় করো। তোমার বন্ধুর দেহবর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো। দেখো এটা তোমরা তোমাদের বইতে 131 নম্বর পেজে পেয়ে যাচ্ছ, এখানে করে দেওয়া আছে, এই জায়গাটা একটু দেখে নিতে পারো তোমরা। দেখো আমি অঙ্কটা এখানে সমাধান করে দিয়েছি, তোমরা এইভাবে লিখে নেবে। আমরা জানি 1 ফুট সমান 0.3048 মিটার। তাহলে এখানে কত ফুট বলেছে? 4.5 ফুট। এটাকে আমাকে কনভার্ট করতে হবে মিটারে। তার জন্য আমরা 4.5 ফুটকে এইটা দিয়ে গুণ করে দিলাম, গুণ করে পেলাম 1.37 মিটার। এবার আমরা লিখব দেহবর সূচক ইকুয়াল টু ওজন বাই উচ্চতা স্কোয়ার। দেখো ওজনের জায়গায় এখানে বলা ছিল 60 কেজি, তাই 60 কেজি ওপরে লিখলাম। আর নিচে বলেছে উচ্চতা স্কোয়ার, এটা মিটারের এককে যেহেতু রয়েছে, তাই আমরা উচ্চতাটা মিটারে রেখে তার স্কোয়ার করে দিলাম, অর্থাৎ 1.37 তার স্কোয়ার। তাহলে হলো কি, ওপরে 60 আর নিচে 1.37কে স্কোয়ার করলে হয় 1.88, অর্থাৎ 60কে 1.88 দিয়ে ভাগ করলে হয় 31.91। অতএব দেহবর সূচক 31.91। এবার অতএব দিয়ে লিখবে নিচে। আমরা জানি যে দেহবর সূচক 30 থেকে 40 বা তার বেশি হলে তাকে স্থূলত্ব বা মোটা হয়ে যাওয়া বলে। তাই আমরা বন্ধুর ওজন তার উচ্চতা অনুযায়ী অনেকটাই বেশি বলতে পারি, কারণ দেখো 30 থেকে 40-এর মধ্যেই আছে, আর এইটাকে আমরা মোটা হয়ে যাওয়া বা স্থূলতা বলছি। এর জন্য কিন্তু আমরা বলতে পারি আমার বন্ধুর ওজন কিন্তু উচ্চতা অনুযায়ী একটু বেশিই আছে। দেখে নিলে কিভাবে লিখতে হবে উত্তরটা। তাহলে আজকে আমি তোমাদের ক্লাস 6-এর 50 নম্বরে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে পুরো পেপারটাই বইয়ের পেজ নম্বর দেখিয়ে সলভ করে দিলাম। এর আগে কিন্তু আমরা 50 নম্বরের সমস্ত বিষয়গুলো সলভ করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা চেক করো, সেখানে সব সাবজেক্টগুলো দিয়ে দেওয়া আছে। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।